বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। চলো শুরুতে আমরা প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রশ্নে এসেছে, 1 নম্বর প্রশ্ন এসেছে, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? 2 নম্বর প্রশ্ন এসেছে, দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। 3 নম্বরে এসেছে, নিচের ছকে ছবিগুলো দেখে 1 ও 2 নং প্রশ্ন উত্তর দাও। দেখো এখানে দুইটা প্রশ্ন মানে ছবি দেওয়া আছে সরল যন্ত্র হিসেবে। একটা উপরেরটা হলো জাতি, নিচেরটা হচ্ছে কি দেখতে পাচ্ছ তোমরা, নিচেরটা হচ্ছে হাতুড়ি। এখান থেকে আমাদের বলেছে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও, আর 2 নম্বরে বলেছে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার উত্তরগুলো দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন ছিল, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? আচ্ছা, আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি, সেগুলো রেখে দিলে কিছু ক্ষুদ্র কণা এতে ভাসমান থাকে এবং ভারী কণাগুলো মিশ্রণের নিচে জমা পড়ে থাকে। এমত অবস্থায় মিশ্রণটি দেখতে পুরোপুরি স্বচ্ছ লাগে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক সিরাপের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় এবং ওষুধের বোতলের নিচে তলানি পড়ে। এই অবস্থায় অ্যান্টিবায়োটিক যদি আমরা সেবন করি, তাহলে অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো আমাদের শরীরে পুরোপুরি প্রবেশ করে না এবং ওষুধের কার্যকারিতা পুরোপুরি প্রকাশ পায় না। তাই অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। এই ধরনের মিশ্রণকে সাসপেনশন বলে, কারণ সাসপেনশন হলো এমন এক ধরনের মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায়। অ্যান্টিবায়োটিক রেখে দিলে অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো আলাদা হয়ে যায়, তাই অ্যান্টিবায়োটিকের মিশ্রণকে সাসপেনশন বলা হয়। সরি, এখানে অ্যান্টিবায়োটিক হবে, অ্যান্টিবায়োটিক আছে এখানে, এটা হবে না, এখানে হবে অ্যান্টিবায়োটিক। এই মিশ্রণকে বলা হয় সাসপেনশন। আচ্ছা, ওকে। এরপরে আমরা দেখি, 2 নম্বর প্রশ্ন ছিল, দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। এখানে দেখতে পাচ্ছ যে দুধ হলো কলেট জাতীয় মিশ্রণ। এখন আমাদের জানা উচিত কলেট কি। কলেট অতি ক্ষুদ্র বস্তুকণা অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, তো রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না, তাই তাকে কলেট বলা হয়। দুধ যে কারণে কলেট, কলেট বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিকে দূরীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে। কলেটে যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা বা কন্টিনিউয়াস ফেজ, আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে তাকে বলা হয় ডিসপার্সড ফেজ বা বিচ্ছিন্ন। এখানে দেখতে পাচ্ছ দশার আগে একটা শব্দ হবে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন দশা বলে। আচ্ছা, এখানে তোমরা একটু বিচ্ছিন্ন কথাটা লিখে নেবে এখানে। আচ্ছা, ওকে। এখন দুধ এমন একটি কলেট যা পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না, এটি কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। সাধারণত কলেটে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। আচ্ছা, 3 নং প্রশ্নের উত্তর, আমাদের যে চিত্র দেওয়া ছিল দুটো, সেখানে প্রথম চিত্রের নাম কি, জাতি, যা দ্বিতীয় শ্রেণীর লিভার। এখন দ্বিতীয় শ্রেণীর লিভার আমরা একে কেন বলবো? দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার থাকে মাঝখানে, প্রযুক্ত বল ও ফালক্রম দুই প্রান্তে অবস্থান করে। জাতির ক্ষেত্রেও প্রযুক্ত বল ও ফালক্রম দুই প্রান্তে অবস্থান করে এবং ভার থাকে মাঝখানে, এই কারণে জাতি একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। এখন আসো, যান্ত্রিক সুবিধা কিভাবে আমরা বাড়াবো। ভার যেমন সুপারি, তোমরা সুপারিকে ভার বলতে পারো, যেমন জাতিতে আমরা সুপারি কেটে থাকি। ভারকে যত বেশি ফালক্রমের কাছে রাখা যাবে, সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রেও ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। 2 নম্বর যে চিত্রটি ছিল সেটা হচ্ছে হাতুড়ি, যা প্রথম শ্রেণীর লিভার। এখন প্রথম শ্রেণীর লিভার কেন বলবো আমরা এটাকে? প্রথম শ্রেণীর লিভার হবার কারণ, প্রথম শ্রেণীর লিভারে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। হাতুড়িতে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, তাই হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। এবার আসো, যান্ত্রিক সুবিধা আমরা কিভাবে বানানো যাব। একটি হাতুড়ি সাধারণত দুটি প্রান্ত থাকে। এক প্রান্ত দিয়ে কাঠের লোহা ঢোকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয়। হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয়, তখন হাত দিয়ে হাতুড়ির হাতল ধরে বল প্রয়োগ করা হয়। আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয়, যেটি ফালক্রম হিসেবে কাজ করে। এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে। এভাবে হাতুড়ির যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সপ্তম তোমাদের ক্লাস 6-এর সায়েন্সের অ্যাসাইনমেন্ট।
আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যারা দেখুন আমার সঙ্গে ছিল সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।